হাজারো দুঃখের মাঝে সম্ভাবনার নেই কোষে পজিটিভ বাংলাদেশ, পজিটিভ বাংলাদেশ, পজিটিভ বাংলাদেশ, পজিটিভ বাংলাদেশ। আজকে পজিটিভ বাংলাদেশের অতিথি একজন অসাধারণ ব্যক্তিত্ব। উনি শুধু একজন সঙ্গীত শিল্পী নন, উনি মুক্তিযোদ্ধা, যাকে আমরা সবাই স্যালুট করি। বিশেষ করে আমি খুব এক্সাইটেড। উনি হয়তো জানেনই না, আমি ওনার সম্বন্ধে 70 দশক থেকেই জানি। ওনার গান শুনেছি, যেহেতু দেশের বাইরে ছিলাম, ওনার সামনাসামনি পরিচয় হওয়ার সুযোগ হয়নি। কিন্তু আমি মনে করি আজকে যে উনি একটা নতুন ধারার সঙ্গীতকে পুরা বাংলাদেশের বাইরে পুরা প্রজন্ম, আমাদের মতন মানুষ সবাইকে উৎসাহিত করেছে। উনি আজকে আমার অতিথি, আজম খান। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনি বলেন সঙ্গীতটা আপনি একদম ছোটবেলার থেকেই শুরু করেছেন। আমি জানি, তবুও আমি চাই যে আপনার মুখ থেকে। আমাদের ফ্যামিলিতে এটা আগে থেকে ছিল, তো আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমাদের সবাই আমরা খুব গান প্রিয় ছিলাম আর কি। ছোটোবেলা থেকে দেশি বিদেশি সব শিল্পীদের গান শুনতাম, ওইভাবে গাইতে চেষ্টা করতাম। ছোটবেলায় আপনার কোনো দেশি শিল্পী আপনার মনে হয় যে আপনার খুব ভাল লাগতো বা আপনি সবসময় শুনতেন? যেরকম আলিম ভাই, আব্দুল আলিম ভাই, উনি আমার পাড়ারই মানুষ। আমি জানি উনিও খুব সিম্পল ছিলেন, সাধারণ মানুষের সাথে মিশতেন, বাজারে যেতেন। আপনি জানেন, আমি আব্দুল আলিম সাহেবের গান শুনে বড় হয়েছি। ওনার এমন কোনো গান নাই যে আমার কাছে নেই। আমি ওই পরিবারের সঙ্গে আমি ধন্য যে আমরা একই পাড়ার। আমি জানি, যার জন্য আপনার খবরগুলি আমি আব্বাস উদ্দিন ভাই ওরকম আব্বাস সাহেবের গান শুনতে দেখছি, কিন্তু আলিম ভাইকে সৌভাগ্য যে আমি একই পাড়ার। কি গলা! হ্যাঁ, এবং আমার খুব স্নেহ করতো, সিম্পল ছিল, ভালো লাগতো। আমরা ওইসব জিনিসগুলোকে বেশ ফলো করতাম। তখন তো জানি না যে আমরা এই রাস্তা আসবো। তারপর আপনি ধরেন ওনাদের গান শুনে আপনি যে একটা নতুন ধারার সঙ্গীত নিয়ে এলেন না, এটা আপনার কেমন করে আপনার মনে হলো যে এই সময় একটা চেঞ্জ আনার দরকার? আমি ধরেন যখন একটু উঠতি বয়স, তখন আমি পাকিস্তান সরকারের এগেনস্টে গণসঙ্গীত পেতাম প্রথম। আর ফ্রেন্ড সার্কেল ঢাকার বাইরে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, তখনই আমরা এই ফ্রেন্ড সার্কেল, তখন একটা বাতার বইতেছে আর কি, সারা পৃথিবীতে পপের আর কি, বিটেলস ফর্মে, রোলিং স্টোন, শ্যাডো, এদের গান টান, এর মতো দেশি গান শুনতাম আর কি। আমরা ওই ধরনের একটু ফাঁকজামি আর কি করতাম মধ্যে মধ্যে। তারপরে মনে করেন যে আস্তে আস্তে 69 মুভমেন্ট, তারপরে আমরা কিছু রোডে ব্যারিকেড সৃষ্টি করতাম, কার্পুট ব্রেক করতাম। তারপরে 69 মুভমেন্টের পর 71 যুদ্ধ লেগে গেল। যুদ্ধে লাগলো যখন, তখন আমরা বন্ধু-বান্ধব তখন মনে করেন পাকিস্তান আর্মির জিপ গাড়ি আসলে আমরা এদিক থেকে দেওয়ালটা কলোনিতে চলে যাই, আবার ওদিক দিয়ে আসলে এদিক, এইভাবে কয়েকদিন আমরা ফ্রেন্ড সার্কেল ডিসিশন নিলাম যে না, আমরা মরলে যুদ্ধ করি মরি, এবার মরে তো লাভ, কারণ ধরে নিয়ে শেষ করে দিতেছে। আমাদের বন্ধু-বান্ধব যাদের সুবিধা সেইভাবে কেউ সেই আগরতলার দিকে যেতে থাকলো ক্যাম্পে, ট্রেনিং ক্যাম্পে। আমার যেদিন সময়, সেদিন আমার সাথে আমার ক্লোজ 2টা ফ্রেন্ড, আমি আম্মাকে বললাম যে আম্মা, সকালে এরকম 10:30 11টা বাজে, আম্মা আমি তো যুদ্ধে যাবো। যাবি, ভালো কথা, তার আব্বাকে বলে যায়। আমার ফাদার আবার মনে করেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ছিলেন, হোম সেক্রেটারি। উনি আবার ক্যালকাটা ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট, বাংলায়, একটু গম্ভীর টাইপের লোক আর কি, কীভাবে বলি বলে, তা বলতে তো হবেই। তা আমি মাথা নিচু করে আস্তে আস্তে যা বললাম, আব্বা আমি তো যুদ্ধে যাচ্ছি। এই বুঝে একটা চর বা থাপড় দিল আর কি। হ্যাঁ, আবার সেরকম কিছু বললো না, বললো যে যুদ্ধে যখন যাবি যা, তবে দেশ স্বাধীন না করে ঘরে ফিরবি। হুকুম দিয়ে উনি মনে মনে হ্যাঁ খুশি হচ্ছে যে আপনি যাচ্ছেন। তারপর সালাম করে চলে গেলাম। তারপর তো যুদ্ধে জড়ালাম, যুদ্ধে ক্যাম্প লাইফে গান করতাম। তখন কি গান? এটা গণসঙ্গীত। তখন ক্যাম্প লাইফে গান সব ধরনের গান, মজা করার জন্য সব ধরনের। ওই 6টার পরে ফ্যাটিক ডিউটি আর থাকতো না, বিশাল পাহাড়ি এলাকা আপনার শালবো, তো ওইখানে সন্ধ্যার পর আমরা এই বেড়ার ঝাঁপ, তারপরে গ্রেনেড বক্স, থালা বাসন যা আছে এগুলিতে আমরা আসতে বসতাম আর কি, খুব জমতো আর কি। তারপর ওইখানে ওস্তাদরা পর্যন্ত চলে আসতো গান শুনতে।
এটা রেগুলার হতো আর কি সন্ধ্যা। আচ্ছা আজম ভাই, এখানে আমি আপনাকে কথা জিজ্ঞেস, আপনি তো 71-এ যুদ্ধ করেছেন গ্রামে, কেন বেশিরভাগ কিন্তু আপনারা ছাড়া গ্রামের পার্টিসিপেট, মানে যারা শহর থেকে গেছে কিন্তু মেজরিটি কিন্তু গ্রামের মানুষ ছিল। আজকে খুব নর্মাল একটা লাইফ, আপনার স্যাটিসফ্যাকশন আছে, আমি আপনার শিল্পী, তার স্যাটিসফ্যাকশন তার কাজে, কিন্তু আপনি যে কত মানুষের হৃদয় জুড়ে আছেন, বিশেষ করে আমাদের মতো মানুষরা যারা গ্রামে কাজ করে, হয়তো আমাকে কোনো শহরের কিছুতেই দেখবেন না আপনি, আমি গ্রামেই থাকি, কিন্তু অনেক সময় আমি ভাবি যে আপনারা তো নিজের চোখে দেখেছেন, আমিও দেখেছি, আজকে কেন আমাদের এই শিল্পগুলি গ্রামের, আপনার মনে হয় না যে গ্রামের মানুষগুলি, হ্যাঁ হ্যাঁ তারা গরিব, আমি দারিদ্র্য বিক্রি করতে আসি, পুরো পৃথিবী জানে সেটা, দারিদ্র্যের মধ্যে যে সৌন্দর্য, তাদের চোখের মধ্যে দুটো চমক, তাদের হাতের মধ্যে জাদু, কারো কারো গলায় আপনি শুনেছেন, হ্যাঁ এই জিনিসগুলি আজকে আমাদের দেখানো খুবই উচিত। আর এই যে এরা মুক্তিযুদ্ধে দেখেন, এরা যদি পার্টিসিপেট না, ওদের না main করতো, অংশ, ওদের বাসায় থাকতে দিচ্ছে, খাইতে দিচ্ছে, সহযোগিতা হচ্ছে, খবর আনতেছে, অনেক মানে এটা বোঝা যাবে না আপনাকে যে ওরা আমাদেরকে কি সাহায্য করে। আর আমি তো মনে করেন যে অবসর পাইলে আমি গ্রামের দিকে যাই, আমি সবুজকে খুব ভালোবাসি, বাসাও গাছপালা আছে, ফলের গাছ, ফুলের আপনি গাছ। গ্রামের বাড়ি কোথায়? আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। ও, আপনি তো ভাই একদম আমার তাঁত এলাকার মানুষ, হ্যাঁ, আপনাদের ওখানে খাওয়াও তো খুব মজার, তাঁত মিষ্টি এলাকার টিষ্টি খুব ভালো। খুব মিষ্টি না, এমনি যে আপনারা খাওয়া পিঠা দাওয়া। বানান, হ্যাঁ। এখনো তো মানে ঘরে ওই যে খড়ির চুলা রান্নারই একটা আলাদা Taste taste আলাদা। আছে। টাঙ্গাইলের কোন এলাকা আপনি? আমাদের বড় বাসায়। আপনি তো মানে রিসেন্টলি আবার একদম পুরো দমে ফিরে এসেছেন, তো কেমন লাগছে আপনার? না, খুব হ্যাকটিক সময় না? হ্যাঁ, আমি যখনই করি সিরিয়াসলি করি, আমি যখনই যে কাজটাই করি, শুধু গান না, মনে করেন অভিনয়, খেলাধুলা বা বাচ্চাদের সাথে মিশা, আপনি অভিনয় করেন? মডেলিং। হ্যাঁ, মডেলিং করেন জানি, আপনার অভিনয় আমি একটা সিনেমা করছিলাম, গডফাদার, খুব ভালো হিট করছে। তাই? মানে আমি যা তার উল্টা চরিত্র ছিল আর কি। ভিলেন আমি টাইপের গডফাদারই ছিলাম আমি। বাংলা, মানে মানে মেইন ক্যারেক্টার মেন আপনি ক্যারেক্টারটাই আমি কতদিন ছিলাম। আগে এটা বেশ, এটা 2003 সালের দিকে। কেমন লেগেছে? আমার কাছে ভালো লাগলো। আর করলাম, আপনি তো সেজন্য করলাম। বিজ্ঞাপনে আপনাকে দেখি, কিন্তু রিসেন্টলি আপনি যে একটা করেছেন সেটা তো মানে অসাধারণ, আর গানটা তো ধনধান্যে পুষ্পে ভরা, আমার মানে হ্যাঁ, সব দিক দিয়ে মিলে সব আমি দিক বললাম যে এই ধরনের কিছু করো, তাহলে আসো। আর আমার মনে হয় এই যে স্যালুট আপনাকে পুরা জাতি অনেক আগেই করা উচিত ছিল, ওটার মাধ্যমে আমি বলবো না, আমরা আপনাকে করি, আমি জাতিকে সেলুট করি না, না, সেটা না, আবার ভিতর করে। কিন্তু আপনার মানে ওটা খুব আপনাকে একদম আপনি ফুটিয়ে মানে তুলেছেন। আমার সবসময় ভিতরে একটা জিনিস, মানে ইচ্ছা জাগে, মানে যে আমি কিছু একটা করি, আমার কিছু একটা করতে হবে, মানে সবসময় ভিতরটা ছটফট করে, কিন্তু সেই আগ্রহটা আমার সবসময়। এটা তো আমার মনে হয় আপনি মানে এখনো সেটা আপনি এখন ছটফট আছে, করলে আমরা অনেক কিছু যখনই পাবো। করি, না করলে কিছু করি না, যখন করি সিরিয়াস করি। আর আপনি কি আদিম ভাই, আপনি কি মানে অনেকে তো চলচ্চিত্রে মিউজিক দিচ্ছে, আমি জানি আপনার এক ভাই দেন, আপনি কি কোনো সময় মিউজিক ডাইরেকশনে না, আমি গাওয়ার উপরে ছিলাম আর কি। গাওয়ার উপর আপনার এই গানগুলি কি আপনি লেখেন না? আমি লিখি বললে ভুল হবে, কারোর না, আমি সঙ্গে যেরকম বসে? খাতা কলম টেবিলে নিয়ে বসে লেখার অভ্যাস নেই যে আজকে একটা গান লিখি। না, মানে যাচ্ছি আসছি, মনে হচ্ছে গেয়ে দিচ্ছেন। স্লিপ অফ টাং, মনে করেন যে একটা সুর কথা বেড়ে আসলো, ওইটাকে ধরে গান মনে হয়। সেটাই তো রিয়েল জিনিস। আমি কোনো ইচ্ছাকে তুই কিছু করি না। না, না। তো রিসেন্টলি আপনি কি করছেন এরকম একটা? এখন আমি মনে করেন যে এরকম সঙ্গীত নিয়ে চিন্তা ভাবনা করছি, নতুন কিছু করবো। সেই জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে আর কি, বোঝানো হচ্ছে, কিছু সাবজেক্ট আইডিয়া করে রেখেছি, করবো আর কি। তাই না? একটু গ্রাম বাংলায় বেশি করে আপনার কথা এখনো চঙ্গের প্রথম না, আপনি- স্টেপে দাঁড়িয়ে আছি আপনার। এখন এই রিসেন্টলি একটা কাজ করুন, আপনার 29 থেকে দেখতে পাবেন। ওই হানিফ সাহেব হঠাৎ করে মানে 11th আওয়ারে বললো যে আদম ভাই, আমার আবার মিয়া ভাই আসতে হবে। কী ব্যাপার? কই যে কালকে রেকর্ডিং, আপনি আর পিলুম, সরি আপনার মমতাজ, কী করতে হবে আসেন। তারপরে আমি স্টুডিওতে যা কাগজ গান দেখতেছি, ওখানে শ্যুট তুললাম, ওখানে রেকর্ডিং করলাম, তারপরে আবার শ্যুট করলাম। এটা তো বোধহয় প্রথম আপনি হ্যাঁ, মমতাজের সঙ্গে গান প্রথম ওই 29 তারিখ দেখাবে দেখাবেন। ইত্যাদিতে। ফোক টোনে এটা যে জন্য কথাটা বললাম আর কি, এটা মানে গ্রাম আর শহর ভিত্তিক
মানে কথাবার্তা আলোচনা আর কি। সাবজেক্ট আমার কাছে খুব ভালো লাগে, সেই জন্য। তো কেন আপনাদের মানে আপনার তো মানে ওইটা শহর এখন কি হয়ে যাচ্ছে আর গ্রামের অবস্থা কি, এই দুইটার মিলিয়ে মানে গানটা করা। খুব সুন্দর কথা, খুব সুন্দর সুর, আমার খুব ভালো আচ্ছা, লাগে। আপনার গিটার আপনি কবে শুরু করলেন? গিটার আমি ঠিক না, গিটার আমি আমার মনের ভিতরে গিটার মনের ভিতরে গিটার গিটার তবুও কিন্তু মনে আমি হয় না টুংটাং ওই যারা বাজায় ওদের থেকে দেখি একটু টুংটাং টুংটাং। কিন্তু কোনো একটা বয়স হবে তো মনে হচ্ছে আপনি আমি আসলে বেসিক্যালি কোনো যন্ত্র বাজাতে জানি, কোনো সারেগাম জানি না, আমার কোনো উস্তাদ নেই, কোনো স্কুল একাডেমিতে আমি শিখিনি। আমি কিন্তু এইভাবে আর কি প্রচুর গান সেটা তো শুনছি, শেখার ওইটি আমার দরকার মনে। নেই। রবি ঠাকুরকে দেখেন, কিন্তু আমি বলে দিতে পারবো কী করলে ভালো হবে। সেটা আপনি কান, হ্যাঁ, কানটাই ইম্পর্টেন্ট, সেটাই। চোখটা ইম্পর্টেন্ট। কিন্তু আপনার যখন আপনার গানগুলি হয়, এই যে আমি এখনকার কথা বলি, আগের না, কেন এখন আবার আপনি অনেক মানে পুরো দমে ফিরে এসছেন। কোনো একটা সাবজেক্ট আপনাকে মনে হয় যে এটা আমার মনের মধ্যে ছুঁয়ে আছে, এটা নিয়ে আমি গান গাচ্ছি, বা ওই ফিলিংস কোনো কোনো কিছু? না যেরকম এখন আমি যেটা ফিল করি যে আমরা দেশটা স্বাধীন করলাম আরও ভালো থাকার জন্য, এই অবস্থা আমরা চাইনি, এটা রাজনৈতিক কারণে হোক আর বা যেভাবে হোক। সেই জন্য আমি চিন্তা করতেছি যে না, আমি একটা সাবজেক্ট চিন্তা করতেছি যে আবার যুদ্ধ করব, আবার যুদ্ধে যাব, এই নিয়ে একটা ডিসিশন নিতেছে। আমার পরিবারকে তোমরা দেখে রেখো, বিভিন্ন যেরকম মনে করেন একটা পুরান গাছকে বলতেছে, তারপরে বাঁকা নদীকে বলতেছে যে আমরা যুদ্ধে যাচ্ছি, আমার পরিবারটাকে দিকে রেখে, মানে যাওয়ার পথে যাইতেছে, পুরো দূর পাহাড়ে বলতেছে, পাহাড়ের উপরে চলে গেলে তার কিছুই থাকবে না, তুমি আমার পরিবারটাকে দেখে রেখো, আমি যুদ্ধে যাচ্ছি। এই ধরনের একটা আমি ফার্স্ট মানে টার্গেট করছি। আগে তো যুদ্ধ করলাম মনে করেন যে পাক বাহিনীর সাথে, এখন নিজের দেশের শত্রুদের সাথেই যুদ্ধ করতে হবে, দুঃখের মানে বিষয়। দেশকে বাঁচানো যাবে না তো। আর আপনার একটা জিনিস যেটা আমি রিসেন্টলি আপনাকে টিভিতে দেখেছি, একটা সবজি আপনার খুব পছন্দ না, কদু। হ্যাঁ, লাভ আমারও খুব পছন্দ। রেগুলার এটা মানে ইউজ করি আর কি, ম্যাক্সিমাম। আর আপনার রং? রং আমার নীল রংটা বেস্ট, নীল রং। যে জন্য আমি সময় পেলে গাছের ফাঁক দিয়ে আকাশটা খুব দেখি। আর আপনি আদিল ভাই, আপনি তো পাহাড়ের যুদ্ধ করেছেন, পাহাড়ের ওদিকেও আমাদের দেশে তো খুব কমই পাহাড় দেখার সুযোগ আছে, গারোদের ওখানে কিংবা ওখানে চিটাগাঙে। নদী ভালো লাগে না পাহাড় ভালো লাগে? আমার কাছে ভালো লাগে সব, একটা বলতে গেলে হবে না, এক একটার এক একটা রূপ। পাহাড়ি এলাকার সৌন্দর্য একরকম, সাগরের সৌন্দর্য একরকম, নদীর রূপ একরকম, আবার বন জঙ্গলের রূপ একরকম। আমি যেরকম নড়াইলে যেতে অবাক হয়ে গেছি, কি গাছপালা পাখি, খুব আসতে মন চায় না। বাংলাদেশে আমি তো দেখি না এক গ্রাম থেকে আরেক গ্রামে যাই, আপনি যদি দেখেন নর্থেরও কিছু জায়গা আছে এত সুন্দর, আর ওদের সঙ্গীতটা, যেমন আপনি সঙ্গীত শিল্পী না, আমি নর্থ বেঙ্গলে অনেক কাজ করি। এই যে ভাওয়াইয়া গানটা, হরলাল চাচা, হরলাল রায়ের অধীনের বাবা, এখন কিন্তু ভাওয়াইয়াটা কারা গাচ্ছে জানেন? রিয়েল ভাওয়াইয়া, রাখালের বাচ্চারা, যারা খেতে কাজ করছে, সঙ্গে সঙ্গে ওই রিয়েল ভাওয়াইয়াটা গাচ্ছে। আসলে কিন্তু হারিয়ে গেছে, শহরে কিন্তু কেউ ভাওয়াইয়া গায় না। আগে ফেরদৌসী আপা টাপা, রথিনরা, তারপরে এখন যাচ্ছে। কিন্তু কিন্তু সঙ্গীত, আপনাদের যেরকম সঙ্গীত দিয়ে আপনি মানুষকে টানেন, কিন্তু সঙ্গীত একটা জীবন, আত্মার থেকে আত্মার একটা আত্মার ব্যাপার। থেকে। সঙ্গীত ছাড়া আমার মনে হয় না, আমি জানি না কেউ সঙ্গীত ভালোবাসে না এরকম মানুষ আমি জানি না, আমার সামনাসামনি হয় না, হয় না, হবে না। কোনো না কোনো সঙ্গীত আছে। আর আমাদের দেশে আপনাকে আর কি বলবো, আব্দুল আলিম সাহেবের গলা যেটা না, মানে পাওয়ারতির থেকেও পাওয়ারফুল। এরকম হবে না। দেখেন ওনারই বা কতগুলি গান, যেহেতু আমি পরিবারের সঙ্গে খুব ক্লোজ, যে মানে আমি অবাক হয়ে যাই আমরা এই লোকটাকে সম্মান করি না, অথচ তাদের গান শুনে আমি বড় হয়েছি। কত গান আছে না? অদ্বিতীয় এটা, মানে ওনাকে আরো ভালো মতো মূল্যায়ন করা উচিত, এবং প্রতি বছর ওনার জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী যেটা, সেটা আরো বড়ভাবে গর্জে সব অ্যাঙ্গেল থেকে করা উচিত। এই যে আমি আপনাকে যেগুলি বলছি না আজম ভাই, আপনি জানেন, আপনারা এই ফাংশনে যান, আমাকে কোনো সময় দেখেন না, আমি কিন্তু আপনাকে একদম বাংলাদেশের 80% মানুষের কথাই বলছি। হ্যাঁ, আমি একবার মনে হলো আমার এক বন্ধু এসছে একটা ছোট্ট ভিডিও ক্যামেরা নিয়ে, তো আমি তো আমার সব জিনিস বিক্রি করে দেই, আমার কাজে লাগে, কাজের সময় কোথার থেকে পাবো। ওকে বললাম তুমি আমার সঙ্গে চলো, নদী নদী দেখাবো বাংলাদেশে। প্রত্যেকটা মাঝিকে আমি ইন্টারভিউ করলাম, আচ্ছা বলো তো তোমাদের একটা গান গাও, জানেন? আব্দুল আলিম সাহেবকে বাঁচিয়ে রেখেছে কিন্তু
প্রত্যেকটা মাঝির গলায় ওনার গান। আমি বলি তোমরা এই গান গাও কেন? বলে কি আপা আমরা অনেক সময় নৌকায় একখান থেকে একখানে চলে যাই, কখন ফিরবো না। আর এই যে আপনার কথা বললাম, এটাও কিন্তু আমি কিন্তু ঢাকা শহরের লোকদেরকে জিজ্ঞাসা করিনি, কিন্তু আমার দেখাই তারা পায় না। এই যে গ্রামের মানুষের কাছে এই যে আপনার রিসেন্টলি যে অ্যাডটা যাচ্ছে, এটা যে আপনি মানে একটা সাধারণ মানুষও কিন্তু চেষ্টা করলে হতে পারে, এইটা কিন্তু একটা বিরাট বড় জিনিস। পথটা দেখাতে যাচ্ছে, পথটা দেখাতে, কারণ কাঁচা বাজারে আমি যখন যে মনে করেন যে যারা মাছ বিক্রি করে, যারা তরকারি বিক্রি করে, যারা মাংস বিক্রি করে, সব ধরনের মানুষই আজম ভাই, আমি যদি মনে করেন যে বাজারে যাই পয়সা ছাড়া, আপনার কোনো ব্যাগ বাকি থেকে আরম্ভ করে তরকারি মাছ মাংস, আমি বাজারে মশলা টশলা যা সব বাকি কিনে আসতে হবে, মানে আমার সাথে এত সুন্দর রিলেশন। আপনি নিশ্চয়ই একটা গান আছে যেটা আপনার সবচেয়ে প্রিয় না? আপনি অনেক, এখন যদি আমাকে জিজ্ঞাসা করেন আমিও কিন্তু এইসব প্রশ্নে খুব বিব্রত ফিল করি যে আমার কোন কাপড় ভালো লাগে, হ্যাঁ সব তাতেই আমার কাছে সমান। কিন্তু কোনো গান আছে যে আপনার মনে হয় যে? আমার মনে করেন যে এরকম গান তো সবগুলো আমি চেষ্টা করছি, বিভিন্ন ট্র্যাকে গাওয়ার চেষ্টা করছি, রোমান্টিক স্যাড, আধ্যাত্মিক, তারপরে ফোক, বাস্তবধর্মী, সব ধরনের চেষ্টা করছি। আর কোনোটা এখনো মনে হয় যে আমি এই জিনিসটা আমি এখনো করি? কারণ এখন পর্যন্ত আমরা তৃপ্তি পাইনি যে আমি সাকসেসফুল, এটা মনে হয় না, তাহলে তো বলতে পারতাম যে এইটাই আমার বেস্ট গান। এটার সঙ্গে একদম একমত। আমি মনে করি না, আমাকেও যদি এখন আপনি জিজ্ঞাসা করেন, আমি এখনো চঙ্গের প্রথম স্টেপে আছি, 12 বছরের দ্বিতীয় স্টেপে যেতে পারিনি। একটা ক্রিয়েটিভ মানুষ যদি মনে করে সে সাকসেসফুল, সেটা কিন্তু সে মরা পর্যন্ত জানে না। কেন আপনিও নিশ্চয়ই একটা গান করে শুনেন, ওটা শুনে মনে হলো এই গানটার মধ্যে এটা মিসিং, হয়তো বা সেটা হিট হলো, আপনার একটা তৃপ্তি, সেটা হয়তো আপনি নেক্সটে আরেকটু ইমপ্রুভ, তারপরে আরেকটু ইমপ্রুভ, এরকম করে না? আমারও মনে হয় আমি এই কাপড়টা করলে এই এলাকায় তাঁতিদের সঙ্গে কাজ করলাম, মনে হলো যে ধুর এটা পারলাম না, কেন নেক্সট টাইম করবো। কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট সঙ্গীতে, সব কিছুতে। আপনি কি টেলিভিশনেও নাটক টাটক করেছেন? এখন নিশ্চয়ই অনেক আগে করেছি, এখন নিশ্চয়ই অনেক আগে হীরামন, সেখানে একটা কালাবউল সিরিজ, কালাবউল একটা অংশ ছিল, ওইটার প্রধান চরিত্র আমি করছিলাম, একটা বাউলের কালাবউল। এখন আপনার কি মনে হয় আপনার এই নতুন যে টিভিতে, এটার পরে আপনার নিশ্চয়ই অনেক বেশি মানুষ আপনাকে ফোন করে এটার জন্য? হ্যাঁ, চাপও, কাজের চাপও বেশি অনেক। আপনি কি তো সময় দিতে পারছিলেন না? আপনি চিন্তা করেন আপনি না আসলে আমার এই প্রোগ্রাম আমি করতাম না। আমি চিন্তা করলাম যে না, যত কষ্ট হোক যাবো, আমি যত কষ্ট যাবো। আর আপনাকে আমি সামনাসামনি কোনোদিন আলাপ হয় নাই, একটু আলাপ করে যাই, দেখি না ভালোই লাগলো। আপনি যখন কনসার্ট হয়, হয়তো বা আমি গ্রামে আছি, আপনাকে যে বললাম যে এখনো চঙ্গের প্রথম স্টেপে দাঁড়িয়ে আছি, আমার মনে হয় যে মানুষ ভাবে যে গরিব দেখি অনেক কিছু পাওয়া যায়, কিন্তু সেটার জন্য আমি আসি, ওরাই আমাকে ইন্সপায়ার করছে, ওদের জন্যই ফিরে এসেছি। এখনো চঙ্গের প্রথম, অনেক সময় মনে হয় যখন আপনার কনসার্ট, মানে যেহেতু বাইরে বড় হয়েছে দেখেছি, যাকে যাকে দেখার, আপনার কনসার্ট লাইভ একটা দেখা কিন্তু একটা আলাদা ব্যাপার। কিন্তু তখন হয়তো আমি গ্রামে বসে আছি, আসতে পারি না, কিন্তু আপনার গান শুনি, ক্যাসেট তো কবে থেকেই আছে, আপনার সব গানই আছে। কিন্তু রিসেন্টলি আপনারা কি আবার কনসার্ট করা শুরু করেছেন? কনসার্টে যে আপনার দুর্নীতির উপর একটা কনসার্ট হতে যাচ্ছে, এই যে গুলশান ইয়ুথ ক্লাবের মাঠে, সামনে 29 তারিখে। আপনাদের সবাই সকাল থেকে আপনার মনে করেন যে রাত্র পর্যন্ত চলবে, অনেক ব্যান্ড থাকবে। আরো মানে যে এখন বর্তমানে বাংলাদেশের দুর্নীতি এগুলি সব অ্যাঙ্গেল লোকই আসবে, শুধু ব্যান্ড থাকবে না। ডাক্তার ইউনূস, আব্দুল্লাহ আবু সাঈদ, এই ধরনের লোক থাকবে, তারপরে আরো অন্য অ্যাঙ্গেলের লোকজন থাকবে। উচিত এখন দুর্নীতির বিরুদ্ধে যদি আমরা যদি শরিক না হই, তাহলে এটা তো চলতেই থাকবে, বাধা দেওয়া উচিত। সেই জন্য আমি মনে করি যে দুর্নীতিকে আমি সাহায্য করতেছি, হ্যাঁ আমি ওর মানে কি বলবো, এটা সহযোগিতা করতেছি, আমাকে ব্যবহার করতেছে, এই সুযোগটা দেওয়া যেত, কারণ আমাকে সাবধান হতে হবে, আমাকে সচেতন হতে হবে। আমি জানি আপনার গলাটা বেশি ভালো না, তবু এক লাইন গাবেন, আমি এটা দিয়ে আমার অনুষ্ঠান শেষ করব। আপনার ওই গানটাই গান এত সুন্দর করে গেয়েছেন, ধনধান্যেরই এক লাইন গেয়েছেন,
একদম আপনার খালি গলা। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, আমার জন্মভূমি, আমার জন্মভূমি। ধন্যবাদ সবাই। অনেক, আপনি জানেন না, সার্থক করলেন আমার, আপনার সঙ্গে অনেক। আমিও আপনার অনুষ্ঠানে আসতে পারি নিজেকে ধন্য মনে করছি। সবাই দোয়া রাখবেন। পুরা আমি আপনাকে গ্রামবাসীর থেকে সালাম আমি জানালাম। সবাইকে সালাম জানাই দেশবাসী গ্রামবাসী। হাজারো দুঃখের মাঝে সম্ভাবনার নেই কোষে পজিটিভ